মিথির গল্পন্যাসে আজকে পড়ছি হুমায়ূন আহমেদের উপন্যাস অরণ্য। উপন্যাসটি ৫টি পর্বে ভাগ করা হয়েছে। আজকে পড়ছি প্রথম পর্ব। উপন্যাস পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরু করছি অরণ্য। মশারির ভেতর একটা মশা ঢুকে গেছে। পাতলা ছিপছিপে বুদ্ধিমান একটা মশা। কোথাও বসলেই তাকে মরতে হবে এটি জানে বলেই কোথাও বসছে না, ক্রমাগত উঠছে। সোবাহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নিশ্চয়ই একসময় সে বসবে, কিন্তু বসছে না। অসম্ভব জীবনী শক্তি। সোবাহানের মাথায় আজগুবি ভাবনা আসতে লাগলো। এই মশাটির বয়স কত? এ কি বিবাহিত? এর ছেলে মেয়ে আছে কি? ওদের একা ফেলে সে মরবার জন্য মশারির ভিতরে ঢুকলো। মৃত্যুর পর ওর আত্মীয়স্বজন কাঁদবে কি? নাকি প্রেম ভালোবাসা এসব শুধু মানুষের জন্যেই? বোধহয় না। একবার সোবাহানের ছোট চাচা একটা কাক মেরে গাব গাছে ঝুলিয়ে রেখেছিল। ঘণ্টাখানেকের মধ্যে কাকটির মৃত্যু সংবাদ প্রচারিত হয়ে গেল। হাজার হাজার কাক বাড়ির চারপাশে কাকা করতে লাগলো। ভয়াবহ ব্যাপার। এই মশাটির মৃত্যু সংবাদও কি অতি দ্রুত ছড়িয়ে পড়বে? অযুত নিযুত মশা পিনপিন শব্দে উড়ে আসবে? খুব সম্ভব না। নিচু স্তরের কীটপতঙ্গের মধ্যে প্রেম ভালোবাসা নেই, আর থাকলেও তাতে মৃত্যুর কোনো ভূমিকা নেই। একসময় মশাটি মশারির এক কোণায় স্থির হয়ে বসল। তার গায়ের রং হালকা নীল, পাখার নিচের দিকটা চকচকে খয়েরি। মশারা এমন বাহারি হয় তা সোবাহানের জানা ছিল না। সোবাহান মনে মনে বলল, তুমি মরতে যাচ্ছ, মরবার আগে তোমার কি কিছু বলার আছে? মশাটি পাখা নাড়ল। মনের কথা বুঝতে পারে নাকি? টেলিপ্যাথি? নিম্ন শ্রেণীর কীটপতঙ্গরা ভাবের আদান প্রদান টেলিপ্যাথির মাধ্যমে করিয়া থাকে। কোথায় যেন পড়েছিল কথাটা। সাপ্তাহিক কাগজেই বোধহয়। সাপ্তাহিক কাগজগুলিতে অদ্ভুত সব খবর ছাপা হয়। একবার এক কাগজে ধর্মপ্রাণ একটা খেজুর গাছের ছবি ছাপা হলো। এই গাছটা নাকি নামাজের সময় হলেই পশ্চিম দিকে হেলে সিজদা দেয়। গাছগাছালির মধ্যেও ধর্ম প্রচারিত হচ্ছে। ইসলাম ধর্মের অনুসারীর এই গাছটি দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু মানুষের অধিকাংশ ইচ্ছাই অপূর্ণ থাকে। মশাটি সম্ভবত স্বেচ্ছা মৃত্যুর জন্য তৈরি হয়েছে, একটুও নড়ছে না। সোবাহানকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসতে দেখে তার ছাই বর্ণের পাখাটি শুধু কাঁপল। নিম্ন শ্রেণীর কীটপতঙ্গরা মানুষকে কিভাবে গ্রহণ করে এটি কোনোদিন জানা হবে না। ঈষৎ অন্যমনস্কতার পর মশাটিকে সোবাহান দুহাতে পিষে ফেলল। পিন পিন শব্দ হচ্ছে নাকি? অযুত নিযুত মশা কি উড়ে আসছে? যাদের রং নীলাভ, পাখার নিচটায় নরম খয়েরি রং। ঢাকা শহরে মোট কতজন সোবাহান আছে? সোবাহান আলী, সোবাহান মোল্লা, আহমেদ সোবাহান, ১০-১৫ হাজার তো হবেই। এদের কেউ কেউ ঘুমোতে যায় অনেক রাতে। ঘুম আসে না। রাত জেগে নানান রকম স্বপ্ন দেখতে এদের বড় ভালো লাগে। যে সমস্ত মশা পিন পিন শব্দে এদের স্বপ্নে বাধা সৃষ্টি করে, এরা উৎসাহের সঙ্গে তাদের পিষে মেরে ফেলে। হাতে রক্তের দাগ নিয়ে ঘুমোতে গেলে এদের সুনিদ্রা হয়। কিন্তু আমাদের সোবাহান নীল রঙের মশাটি মেরে মন খারাপ করে বসে রইল।
আগামীকাল 10:30টায় একটা চাকরির ব্যাপারে তার এক জায়গায় যাওয়ার কথা। চাকরিটি হলেও হতে পারে। এরকম অবস্থায় মন দুর্বল থাকে। অকারণ প্রাণী হত্যায় চাপা একটি অপরাধ বোধ হয়। সোবহান মশারির ভেতর উবু হয়ে থাকে। পাশের বেডের জলিল সাহেব তখন কথা বলেন। ঘুমান না কেন? বড় মশা। মশারির ভেতর আবার মশা কি? সোবহান সাহেব কিছু বলে না। জলিল সাহেব মশা নিয়ে একটা বস্তা পচা ছড়া বলেন। দিনে মাছি রাতে মশা, আমাদের স্বর্গে যাওয়ার দশা। সোবহান বিরক্তি বোধ করে, কোনো উত্তর দেয় না। ঘুমিয়ে পড়েন ভাই, ঘুমিয়ে পড়েন। মশার আদমশুমারি করে কোনো ফায়দা নাই, ঠিক কি না বলেন? জি, তা ঠিক। গরমটাও আজ কম, ভালো ঘুম হবে। জি। শেষ রাতের দিকে বৃষ্টি হবে, এই ধরেন 3টা 3:30। কিভাবে বুঝলেন? বুঝি, বয়স তো কম হয় নাই। জলিল সাহেব দীর্ঘ সময় ধরে গলা টেনে টেনে হাসেন। এর হাসির মধ্যে কি আছে সোবহান বুঝতে পারে না। সে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসে না। মাথার ওপর 60 পাওয়ারের একটা বাল্ব, ঝকঝক করে চারদিক। যত রাত বাড়ছে আলো তত বাড়ছে। ঘুম আসার প্রশ্ন ওঠে না। তার চোখ করকর করে। বাতি জ্বালিয়ে রাখলে অসুবিধা হয় নাকি সোবহান সাহেব? জি না। চোর আর বেশ্যা, হা হা হা। সোবহান বহু কষ্টে রাগ সামলায়। রাত দুপুরে এ ধরনের কথাবার্তার কি মানে থাকতে পারে? শুয়ে পড়লেই হয়। বেশ্যাগুলি অন্ধকারে বসে কি করে জানেন নাকি সোবহান সাহেব? জি না, জানি না। জলিল সাহেব অঙ্গভঙ্গি সহ একটা কুৎসিত কথা বলে, গলা টেনে টেনে হাসতে থাকেন। 50-এর ওপর বয়স হলেই লোকজন অশ্লীল কথা বলতে ভালোবাসে। জলিল সাহেবের বয়স 50 এখনো হয়নি। অবশ্যই জুলপির সমস্ত চুল পেকে গেছে। মানুষের জুলপি কি আগে বুড়ো হয়ে যায়? হয়তো যায়। সোবহানের জানতে ইচ্ছা করে। একটা বেশ্যা মাগি আর একটা রেগুলার মাগি, এদের মধ্যে ডিফারেন্সটা কি বলেন দেখি? সোবহান চুপ করে থাকে। পারবেন না, আপনি দেখি সাহেব কিছুই জানেন না, হা হা হা। ডিফারেন্সটা সম্পর্কে একটা রসালো জিনিস জলিল সাহেব আধা ঘন্টা ধরে বলার পর বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন। বাতি নেভাবার সঙ্গে সঙ্গে একটা মশা সোবহানের কানের কাছে পিন পিন করতে লাগলো। মশার আত্মা নাকি? সেই মৃত মশাটি কি ফিরে এসেছে? জগতে অনেক অমীমাংসিত রহস্য আছে। ঘুম এলো না। মশাটি বিরক্ত করতে লাগলো। একবার উঠে বাতি জ্বালালো। মশারির ভেতর কিছুই নেই, কিন্তু ঘুমোতে গেলেই তাকে পাওয়া যাচ্ছে। পি পি পিন পিন, পি পি পিন পিন। ঘুম আসছে না, ঘুম আসছে না। অসহ্য গুমট, হাওয়া নেই, এক ফোঁটা হাওয়া নেই। সোবহান একসময় দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। কোথাও হাওয়া নেই। আকাশে মেঘ আছে কি? সে তাকালো আকাশের দিকে। মেঘশূন্য আকাশ। ভালো লাগে না, কিছু ভালো লাগে না। ভেতরের বাড়ি থেকে কান্নার শব্দ আসছে। কে কাঁদছে ঠিক বোঝা যাচ্ছে না। মনসুর সাহেবের স্ত্রী, না তার ছোট শালী। এ বাড়িতে মাঝে মাঝে এরকম অস্বস্তিকর কান্না শোনা যায়। কি কাঁদে কে জানে? সোবহান, সোবহান সাহেব।
জি, একটু আসেন ভিতরে। কি হয়েছে? আরে ভাই আসেন না, বিনা কারণে কেউ ডাকে? সোবহান ঘরে ঢুকে দেখল জলিল সাহেব বমি করে তার বিছানার এক অংশ ভাসিয়ে চোখ বড় বড় করে বসে আছেন। ঘরময় কটু ঝাঝালো গন্ধ, বাতাস ভারী হয়ে আছে। কি হয়েছে? কিছু না। আপনার কি শরীর খারাপ নাকি? না। বমি করে তো ভাসিয়ে ফেলেছেন। সন্ধ্যার পর এক ঢোক খেয়েছিলাম, সস্তার জিনিস। সস্তার ৩ অবস্থা। প্রথম অবস্থায় নেশা, দ্বিতীয় অবস্থায় বমি, তৃতীয় অবস্থায় আবার বমি। বলতে বলতেই মুখ ভর্তি করে আবার বমি করলেন। তার হিক্কা উঠতে লাগলো। সোবহান কি করবে বুঝে উঠতে পারল না। সোবহান সাহেব। জি। পানি আনেন। হাঁ করে দাঁড়িয়ে থাকবেন না। ভয় নাই, আমি নিজেই পরিষ্কার করব। নিজের গা নিজেই পরিষ্কার করতে হয়, এটা কপালের লিখন। একটা ঝাঁটা জোগাড় করেন। সব পরিষ্কার টরিষ্কার করে তারা যখন ঘুমোতে গেল তখন কেঁপে বৃষ্টি নামল। জলিল উৎফুল্ল স্বরে বললেন, বৃষ্টি নামল, দেখলেন তো? জি, দেখলাম। বলেছিলাম না বৃষ্টি হবে? হুম, বলেছিলেন। জলিল সাহেব গলা টেনে হাসতে লাগলেন। সোবহান সাহেব। জি। ঠিক আছে, ঘুমান, আমি একটু বসি বারান্দায়। জলিল সাহেব মশারি থেকে বের হয়ে এলেন। ভেতর বাড়ি থেকে কান্না শোনা যাচ্ছে। সোবহান মৃদু স্বরে বলল, কি কাঁদে জানেন? জলিল সাহেব উত্তর দিলেন না। সোবহান বলল, প্রায় শুনি। জলিল সাহেব ঠান্ডা স্বরে বললেন, যার ইচ্ছা সে কাঁদুক, কিছু যায় আসে না। আমাদের একটা ঘর সাবলেট দিয়েছে, আমরা আছি। মাসের শেষে ১৫০ টাকা ফেলে দেই, ব্যাস। যার ইচ্ছা কাঁদুক, কি যায় আসে বলেন? কিছুই যায় আসে না। জলিল সাহেব দরজা খুলে বারান্দায় বসে রইলেন। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, শীতল হাওয়া দিচ্ছে। কানের কাছে মশা পিনপিন করছে না, কিন্তু ভেতর বাড়িতে কেউ একজন কাঁদছে। প্রায় সে কাঁদে। কেন কাঁদে কে জানে, শুনতে ভালো লাগে না। মেয়েদের কান্নায় ঘুম পাড়ানি কিছু আছে। সোবহানের ঘুম পেতে থাকে। ঘুম আসার সময়টা বেশ সুন্দর। গভীর কোনো নির্জন দিঘিতে ডুবে যাওয়ার সঙ্গে এর একটা মিল আছে। মিলটি সোবহান ধরতে পারে না, কারণ সে একবার সত্যি সত্যি ডুবে যেতে বসেছিল। শুরুটাই ভয়ের, তারপর কোনো ভয় নেই। আলো কমে যেতে শুরু করে, শব্দ কমে যেতে শুরু করে। ব্রাদার ঘুমিয়ে পড়লেন? এই সোবহান সাহেব। না, ঘুমায়নি। কেন? বমি করার পর পেটে আর কিছু নাই, খিদে লেগে গেছে। আমাকে বলে কি লাভ? তা ঠিক, ঘুমান। আমি বরং এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ি, কি বলেন? খান, ইচ্ছে হলে খান। খালি পেটে পানি খেলে আবার বমি হবে না তো? সোবহান জবাব দিল না। এই লোকটির সঙ্গে আর থাকা যাচ্ছে না। আগের মেসটিতেই ফিরে যেতে হবে। অসহ্য। সোবহান ঠিক করল কাল ভোরে প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডিংয়ে ফিরে যাবে। কিন্তু সে নিশ্চিত জানে এটা করা হবে না, কারণ সকালে তাকে যেতে হবে চাকরির ব্যাপারে। তারপর আর উৎসাহ থাকবে না। তাছাড়া কারো সঙ্গে বেশি দিন থাকলেই একটা মায়া জন্মে যায়, ছেড়ে যেতে কষ্ট হয়। জলিল সাহেবের সঙ্গে সোবহান আছে প্রায় ৫ বছর। প্রথম ২ বছর বেঙ্গল মেস হাউসে, বাকি ৩ বছর কুমিল্লা বোর্ডিংয়ে।
এবং এখন শ্যামলীর এই বাড়িতে। জলিল সাহেবের ব্যবস্থা। সোবহান আসতে চায়নি। জলিল সাহেব মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়েছেন। মেসে সারা জীবন পড়ে থাকবেন নাকি? একটা ফ্যামিলির সঙ্গে অ্যাটাচ থাকা ভালো। ঘরের রান্না খাবেন, তার টেস্টই অন্যরকম। অসময়ে এক কাপ চা খেতে চাইলে জাস্ট গিয়ে বলবেন, ভাবি এক কাপ চা, অমনি চা এসে যাবে, সঙ্গে একটা বিস্কিট কিংবা এক প্লেট মুড়ি ভাজা। জলিল সাহেবের মিষ্টি কথার কোনোটি সত্যি হয়নি। তিনি অবশ্যই অনেকটা চেষ্টা করেছিলেন পেয়িং গেস্ট হতে, কিন্তু বাড়িওয়ালা মনসুর সাহেবের স্ত্রী খুব পর্দানসীন। এই যে দুটি লোক বাড়ি সাবলেট নিয়ে আছে, তাদের সঙ্গে এখনোই মহিলাটির কোনো কথা হয়নি। একবার শুধু এক বড় জামবাটি ভর্তি পায়েস পাঠিয়েছিলেন। সেই পায়েস খেয়ে জলিল সাহেবের পেট নেমে গেল। তিনি গম্ভীর গলায় ঘোষণা করলেন, পায়েসটা নষ্ট হয়ে গিয়েছিল, ফেলে দেওয়ার বদলে আমাদের ধরিয়ে দিয়েছে। মহা হারামি। এখানে থাকা যাবে না রে ভাই, কুমিল্লা বোর্ডিংই ভালো। সেখানে ফিরতে হবে, কপালের লিখন। কিন্তু ফিরে যাওয়া হচ্ছে না। দেখতে দেখতে এখানেও 3 মাস হয়ে গেল। আরো কিছুদিন গেলে এ জায়গাটার উপরেও একটা মায়া পড়ে যাবে। ছেড়ে যেতে ইচ্ছে করবে না। মায়া বড় সাংঘাতিক জিনিস। 10টায় আসার কথা, সোবহান 9টায় এসেছে। বসার জায়গাটা ভালো, বেতের গদিওয়ালা চেয়ার, ইউ আকৃতি সাজানো। মাঝখানে বেমানান আধুনিক একটা কাচের টেবিল, টেবিলের ওপর 2টি অ্যাস্ট্রে। এত সুন্দর দেখতে যে গোপনে পকেটে ঢুকিয়ে ফেলার ইচ্ছা বহু কষ্টে দমন করতে হয়। দেয়ালে 3টি বিভিন্ন মাপের তেল রং ছবি, প্রতিটি দেখতে কুৎসিত। ফ্রেমগুলির জন্যই বোধ করি ওদের সহ্য করা যায়। সোবহান মাঝখানের একটি চেয়ারে দুপুর 12টা পর্যন্ত বসে রইল। এর মধ্যে 3 বার উঠে বারান্দায় গেল থুতু ফেলতে। আজ কেন জানি মুখে ক্রমাগত থুতু জমছে। 12টার সময় জানা গেল যার জন্য বসে থাকা, সেই এস রহমান সাহেব আজ আসবেন না, শরীর খারাপ। সোবহান ইনকোয়ারিতে বসে থাকা বেটে মেয়েটিকে জিজ্ঞেস করল, কাল আসবো? মেয়েটি হাসি মুখে বলল, প্রয়োজন থাকলে নিশ্চয়ই আসবেন। রহমান সাহেব কি কাল আসবেন? শরীর ভালো হলে আসবেন। আপনি চা খেয়েছেন? সোবহান চমকায়, চায়ের কথা আসছে কোত্থেকে? মেয়েটি শান্ত স্বরে বলল, যেসব গেস্ট এখানে অপেক্ষা করেন তাদের চা দেওয়ার নিয়ম আছে। আপনাকে দেয় নাই? জি না, তাছাড়া আমি গেস্ট না, আমি চাকরির খোঁজে এসেছি। মেয়েটি কৌতূহলী হলো। ফোন বাজছিল, সেদিকে লক্ষ্য না করে বলল, রহমান সাহেব আপনাকে চাকরি দেবেন এমন কিছু বলেছেন? না, দেখা করতে বলেছেন। মেয়েটি টেলিফোন তুলে কাকে যেন ইশারা করল। 1 কাপ চা এবং 1 পিস ফুডকেক এসে পড়ল। চমৎকার ফুডকেক, চাটাও বেশ ভালো, চিনি কম, কিন্তু চিনি দিতে বলাটা নিশ্চয়ই ঠিক হবে না। মেয়েটি টেলিফোন নামিয়ে খুব মিষ্টি করে বলল, খান, কেক খান। কাল কি আসবেন? জি। উনি অবশ্যই ইচ্ছা করলে চাকরি দিতে পারেন। আপনি এখন কোনো চাকরি টাকরি করছেন? না। থাকেন কোথায়? শ্যামলী। কথাবার্তা আর হলো না। আবার একটি টেলিফোন এলো। মেয়েটি অবিকল ইংরেজদের মতো গলায় ইংরেজি বলতে লাগলো, মাঝে মাঝে চাপা হাসি। যে চাকে খাইয়েছে তাকে কিছু না বলে চলে যাওয়া যায় না। সোবহান অপেক্ষা করতে লাগলো, কিন্তু কথা শেষ হচ্ছে না। সোবহান আন্দাজ করতে চেষ্টা করলো যার সঙ্গে কথা হচ্ছে সে ছেলে না মেয়ে।
মেয়েই হবে, ছেলেরা এত সময় কথা বলতে পারে না। বাথরুমে যাওয়া প্রয়োজন, জিজ্ঞেস করবে কাকে? রিসেপশনের মেয়েটির চেহারা মন্দ নয়, ফর্সা মেয়েরা একটু বেটে হলেও খারাপ লাগে না, কিন্তু কালো ও বেটে এ দুয়ের কম্বিনেশন ভয়াবহ। কালো মেয়েদের লম্বা হতে হয় এবং লম্বা চুল থাকতে হয়। মেয়েটি টেলিফোন নামিয়ে রেখে তরতর করে দোতলায় উঠে গেল, আর নামার নাম নেই। সুবাহান আরো 25 মিনিটের মতো অপেক্ষা করল। রাতে ভালো ঘুম হয়নি, সেজন্যই মাথায় এখন চাপা যন্ত্রণা হচ্ছে। বাসায় ফিরে টেনে একটা ঘুম দিতে হবে। রিসেপশনের মেয়েটির নাম কি কে জানে? মাঝে মাঝে সুন্দরী মেয়েদের কুৎসিত সব নাম থাকে। মুন্সিগঞ্জের এসডিও সাহেবের একটি মেয়ে ছিল, জলপরীর মতো, নাম তাসকিন। কোনো মানে হয় না। একজন সুন্দরী মেয়ের সুন্দর একটা নাম থাকা দরকার, তাসকিন ফাসকিন নয়। ওর নাম হওয়া উচিত বিপাশা কিংবা জরি। রিসেপশনের মেয়েটি নেমে এসে ভুরু কুঁচকে বলল, আপনি এখনো যাননি? জি না, আপনার জন্য অপেক্ষা করছি। কেন? আমার জন্য অপেক্ষা করছেন কেন? আপনি যত্ন করে চা খাওয়ালেন, না বলে চলে যাই কিভাবে? যত্ন করে চা খাওয়ালেন মানে? এখানে যে আসে তাকেই চা খাওয়ানো হয়। সুবহান বিস্মিত হয়ে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? মেয়েটি কোনো উত্তর দিল না। সুন্দরী মেয়েরা অকারণে রাগে। এই মেয়েটি যদি কালো রোগা হতো, তার মুখে যদি বসন্তের দাগ থাকতো, তাহলে সুবহানের কথায় সে খুশিই হতো। খুশি হওয়ার মতোই কথা। একজন মোটামুটি সুদর্শন যুবক অপেক্ষা করছিল। হতে পারে যুবকটি চাকরি প্রার্থী, কাপড় চোপড় ভালো নয়, সারা রাত অঘুমো থাকায় চোখ মুখে ক্লান্তি। তাতে কিছু আসে যায় কি? কিছুই আসে যায় না। সোবহানকে দেখেই জলিল সাহেব চেঁচিয়ে উঠলেন, কোথায় ছিলেন সারাদিন? আপনার ভাই এসে বসে আছেন সকাল থেকে। সোবহান উৎসাহ দেখালো না। তার ভাই মাসে একবার করে আসেন, তার আসা এমন কোনো বড় ব্যাপার নয়। ভাত খেতে গেছেন রশিদের হোটেলে, ওইখানে দেখা পাবেন। সোবহান ধীরে সুস্থে জামা কাপড় খুলল, গা ঘামে চটচট করছে। জলিল সাহেব বললেন, পানি নাই, গোসল করতে পারবেন না। পানি নাই? এক বালতি ছিল, আপনার ভাই শেষ করেছেন। গ্রামের মানুষ বেশি পানি ছাড়া গোসল করতে পারে না। আমি বলেছিলাম আধা বালতি খরচ করতে। আপনি আজ অফিসে যান নাই? না, ঘুম থেকেই উঠলাম 11:30টায়, নাস্তা টাস্তা কিছুই করি নাই। একবার ভাবলাম আপনার ভাইয়ের সঙ্গে যাই, চারটা খেয়ে আসি। কেন গেলেন না? ভাতের কথা মনে উঠতেই বমি ভাব হলো, বুঝলেন? কিছুই খান নাই? পানি খেয়েছি 2 গ্লাস। সোবহান গা ভর্তি ঘাম নিয়ে চৌকির ওপর বসে রইল। এ বাড়িতে পানির বড় কষ্ট। রাত 8টার আগে পানি পাওয়ার আজ আর কোনো আশা নাই। সোবহান সাহেব। জি। খাওয়া দাওয়া করবেন না? না। সোবহান সিগারেট ধরালো, ঘামে ভেজা শরীর, গুমোট গরম, জিভে জ্বালা ধরানো সিগারেট। কি কুৎসিত, কি কুৎসিত। সোবহান সাহেব। বলেন। আপনি যাওয়ার পরপরই আপনার বন্ধু এসেছিল, বুলু সাহেব। বেশিক্ষণ বসেনি। বলেছে কিছু? টাকা দিয়ে গেছে 5টা। আপনার কাছ থেকে নাকি ধার নিয়েছিল। টেবিল ক্লথের নিচে রেখে দিয়েছি, দেখেন। সোবহান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বুলু নিশ্চয়ই এই 5 টাকা ফেরত দেওয়ার জন্য 6 মাইল হেঁটে এসেছে এবং হেঁটেই ফিরে গেছে। বাড়তি পয়সা খরচ করার মতো অবস্থা বুলুর না। বুলুর অবস্থা তার চেয়েও খারাপ।
সোবহান হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। বড় ক্লান্তি লাগছে। সোবহানের বড় ভাই ফরিদ আলীর বয়স 40-এর কাছাকাছি। লোকটির চেহারা ও চালচলন নির্বোধের মতো। নির্বোধ লোকদের প্রচুর বন্ধু বান্ধব থাকে, তারও আছে। সাগর রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের মালিক রশিদ মিয়ার সঙ্গে তার খুব খাতির। তার জন্যে গতবার 2টা আম গাছের কলম নিয়ে এসেছিলেন, এবারও কিছু এনেছেন নিশ্চয়ই। সোবহান দেখল ঘরের এক কোনায় একটা পাকা কাঁঠাল, পলিথিনের ব্যাগে ভর্তি কাঁচা আম। এই সব কার জন্য এনেছেন কে জানে। কাঁচা আম কার জন্যে? আমাদের বাড়িওয়ালার জন্যে। তিনি নাকি গতবার কাঁচা আমের কথা বলে দিয়েছিলেন। কাশ্মীরি কাঁচা আম, কাশ্মীরি আচার হবে। আপনার বড় ভাই কিন্তু মাই ডিয়ার লোক, খুব মাই ডিয়ার। জলিল সাহেব টেনে টেনে হাসতে শুরু করলেন। এর মধ্যে হাসির কি আছে কে জানে। বড় ভাইরা মাই ডিয়ার হতে পারে না। কাঁঠালটা এনেছেন আমার জন্যে। কাঁঠালের কথা বলেছিলেন নাকি? না, কাঁঠাল আমি সহ্য করতে পারি না। কাঁঠাল হচ্ছে শিয়ালের খাদ্য, জ্যাকফ্রুট। আপনার ভাই বললেন এই কাঁঠালের নাম নাকি দুধসাগর। কাঁঠালের এরকম বাহারি নাম থাকে, জানতাম না। থাকে, অনেক রকম নাম থাকে। যাই থাকুক, কাঁঠাল কাঁঠালি, কি বলেন? কাঁঠাল তো আর আপেল না। সোবহান কিছু বলল না। জলিল সাহেব বললেন, কি খাওয়া দাওয়া করবেন না? না। কোনো কাজ হয় নাই আজ? না। ভদ্রলোক কি স্ট্রেট নো বলে দিল? ওনার সঙ্গে দেখা হয় নাই? চাকরি দিনেওয়ালারা হচ্ছে ভগবানের মতো, এদের সহজে দেখা পাওয়া যায় না, এরা প্রায় অদৃশ্য। হা হা হা। সোবহান শুয়ে পড়ল। ঘামে ভেজা গা, অসহনীয় গরম। তবু এর মধ্যেই সে দিব্যি ঘুমিয়ে পড়ল। শুধু ঘুম নয়, ছোটখাটো একটা স্বপ্নও দেখল। একটা নদীর পাড়ে সে বসে আছে। নদীতে 1 হাঁটু মাত্র পানি। ইচ্ছে করলেই পার হওয়া যায়, কিন্তু সে পার হতে পারছে না। তার যেন কেমন ভয় ভয় লাগছে। অন্যান্য অর্থহীন স্বপ্নের মতো একটা স্বপ্ন। দারুণ অস্বস্তি নিয়ে সে জেগে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। জলিল সাহেব নেই। তার বড় ভাই ফরিদ আলী জায়নামাজ পেতে চোখ বন্ধ করে গম্ভীর হয়ে বসে আছে। তিনি মাথা ঘুরিয়ে বললেন, কিরে, শরীর খারাপ? না। অসময়ে ঘুমাচ্ছিস? সোবহান গম্ভীর স্বরে বলল, দাড়ি রাখলেন কবে? ফরিদ আলী মনে হলো লজ্জা পেলেন, মুখ ঘুরিয়ে নিলেন। ভাবি লিখেছিলেন আপনি ধর্ম নিয়ে মেতেছেন, দাড়ি রাখার কথা লেখেন নাই। ধর্মকর্ম করা কি দোষের? দাড়িতে আপনাকে মানায় না। মানামানের তো কিছু নাই, দাড়ি তো আর গয়না না। সোবহান দেখল তার পোশাক আশাকও বদলেছে। লম্বা একটা পাঞ্জাবি পরেছেন, চোখে হয়তো সুরমাও আছে। কথাবার্তার ধরনও অন্যরকম, বেশ জোরের সঙ্গে কথা বলছেন। নামাজ শেষ করতে তার অনেক সময় লাগলো। তারপর দীর্ঘ সময় চোখ বন্ধ করে জায়নামাজের ওপর বসে রইলেন। পীর ফকির হয়ে গেলেন নাকি? সোবহান বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। পীর ফকির হয়ে যাওয়া বিচিত্র কিছু না, তাদের বংশে এটা আছে। তার বাবা নিজেই 41 বছর বয়সে কি একটা স্বপ্ন দেখে অন্যরকম হয়ে গেলেন। স্কুল মাস্টারি ছেড়ে এক সন্ধ্যাবেলা ঘোষণা করলেন বাংলাদেশে যত মাজার আছে তার প্রতিটিতে 1 রাত করে কাটাবেন। তার ওপর নাকি এরকম একটা নির্দেশ আছে। নির্দেশ কে দিয়েছেন কিছুই জানা গেল না। তবে এক সকালবেলা তিনি সত্যি সত্যি বেরিয়ে পড়লেন। গৌতম বুদ্ধের গৃহত্যাগ নয়, গৃহী মানুষের গৃহত্যাগ। বহু লোকজন এলো,
রীতিমতো রোমাঞ্চকর ব্যাপার। সোবহান তখন পড়ে ক্লাস 5-এ। তার বাবাকে নিয়েই এমন উত্তেজনা, এটা তাকে অভিভূত করে ফেলল। এবং আরো অনেকের সঙ্গে সেও 11 মাইল হেঁটে তাকে ট্রেনে তুলে দিয়ে এলো। তিনি ফিরে এলেন 3 সপ্তাহের মাথায়। দেখা গেল খালি হাতে আসেননি। সবার জন্যেই কিছু না কিছু এনেছেন। মার জন্যে টাঙ্গাইলের শাড়ি, সে মার পছন্দ হয়নি, জমিন মোটা। সুবহানের জন্য একটা পিস্তল, যা টিপতেই প্রচণ্ড শব্দ হয় এবং নল দিয়ে খানিকটা ধোঁয়া বের হয়। ফরিদ আলীর জন্য একটা বার্মিজ লুঙ্গি, রীতিমতো একটি উৎসব। সেবার তিনি প্রায় মাসখানেক থাকলেন, তারপর আবার গেলেন। আর ফেরার নাম নেই। সংসারে নানা অশান্তি। ফরিদ আলী আইএ ফেল করেছে, শুধু তাই নয়, যে বাড়িতে জায়গির থেকে পড়তো সে বাড়ির একজন বিধবা মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মহিলাটি তার মায়ের বয়সী। গল্প উপন্যাসের জেদি প্রেমিকের মতো একদিন সে ঘুমের ওষুধও খেয়ে ফেলল। বিশ্রী অবস্থা। হাসপাতালে দিন 7 কাটানোর পর তাকে বাড়িতে নিয়ে আসা হলো এবং 12 বছরের একটি কিশোরীর সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। মেয়েটির নাম ময়না। সুবহানের বাবা ছেলের বিয়ের পরদিন এসে উপস্থিত হলেন। তাকে চেনার উপায় নেই, মুখ ভর্তি দাড়িগোঁফ, ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল, চিরুনি দিয়ে আঁচড়ালে টপ টপ করে সেখান থেকে উকুন পড়ে। সেসব উকুনের সাইজও প্রকাণ্ড। উকুন মারার ব্যাপারে তিনি খুব উৎসাহিত হয়ে পড়লেন। ঠিক কতগুলি উকুন মারা পড়েছে তার হিসাব রাখতে লাগলেন। যেমন একদিন সর্বমোট 77টি উকুন মারা পড়ে। এটি সবচেয়ে বড় রেকর্ড। তিনি এই খবরটি হাসিমুখে অনেককেই দিলেন, যেন এটা তার বিরাট একটা সাফল্য। বড় ছেলের বিয়ের ব্যাপারেও তিনি দারুণ উৎসাহ প্রকাশ করতে থাকেন। মেয়েটি যে অত্যন্ত সুলক্ষণা এ কথা অসংখ্যবার বলতে লাগলেন। তিনি নাকি ইস্তেখারা করে এই বিয়ের কথা জানতে পেরেই ছুটে এসেছেন। তাকে সময় অসময়ে বালিকা পুত্রবধূটির সঙ্গে গল্পগুজব করতে দেখা গেল। প্রায় বছরখানেক তিনি থাকলেন, এরপর আবার গেলেন এবং তার আর কোনো সন্ধান পাওয়া গেল না। ফরিদ আলী আইএ পাশ করলেন, বিএ ক্লাসে ভর্তি হলেন এবং বিএ পরীক্ষায় যথাসময়ে ফেল করলেন। সুবহান আইএ পাশ করল, ঢাকা শহরে চাকরির চেষ্টা করতে লাগলো। কলেজে ভর্তি হয়ে তেমন কোনো পড়াশোনা ছাড়াই একসময় বিএ পাশ করে ফেলল। সুবহান, জি। বারান্দায় বসে আছিস কেন? ভেতরে আয়। সুবহান নড়ল না। বেশ বাতাস দিচ্ছে, ভালোই লাগছে বসে থাকতে। ফরিদ আলী আবার ডাকলেন, আয়, ভেতরে আয়, কথা বলি। সুবহান ভেতরে এসে ঢুকল। খালি গায়ে বারান্দায় বসাটা ঠিক না, মেয়ে ছেলে আছে। সুবহান কিছু বলল না, ভেতরে চলে এলো। কি বলবেন? তোদের বাড়িওয়ালা ভদ্রলোক আমাকে রাতে খেতে বলেছেন। সুবহান ভুরু কুঁচকালো। খেতে বলল কেন? অসুবিধা কি? আদর করে বলেছে। যান, খেয়ে আসেন। তার জন্যে কাঁচা আম এনেছেন দেখলাম। আমের কথা বলেছিলেন গতবার। বলেছিল বলেই ঘাড়ে করে 1 বস্তা আম নিয়ে আসবেন। ঘাড়ে করে আনবো কেন? তুই এরকম করছিস কেন? ভদ্রলোকের সঙ্গে খাতির নাই? বাড়িওয়ালার সাথে বাড়তি খাতির কিসের? এটা ঠিক না। সবার সাথে মিল মহব্বত থাকা দরকার। সুবহান চুপ করে গেল। কথা বলতে আর ভালো লাগছে না। তোর ভাবি যেতে বলেছে, অনেক দিন দেশে যাস না। যাব। আমার সঙ্গে চল, আমি কাল সকালে রওনা হব। না, এখন যাওয়া যাবে না। অসুবিধা কি? একটা চাকরির ব্যাপারে খোঁজ খবর করছি। তোর ভাবি বলল চাকরি বাকরি না হলে
ব্যবসা বাণিজ্য দেখতে। টাকা আসবে কোত্থেকে? উত্তরবঙ্গের জমিটা বিক্রি করে দেব। এখন জমির খুবই দাম। জমি বিক্রি করার দরকার নাই। ফরিদ আলী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিচু গলায় বললেন, জমিটা এমনিতেই বিক্রি করতে হবে। আমার নিজের কিছু টাকা দরকার, বিশেষ দরকার। কেন? একটা নামাজ ঘর, ধর্মীয় বই পুস্তক থাকবে, ঘরটা পাকা করার ইচ্ছা। ও, এই জন্যেই এলাম। তোর মত ছাড়া তো জমি বিক্রি করা যাবে না। কাগজপত্র নিয়ে এসেছি, সই করে দিস। রেজিস্ট্রেশনের সময় তোর যাওয়ার দরকার হবে। কতটা জমি? ফরিদ আলী তার উত্তর দিলেন না, এরকম ভাব করলেন যেন শুনতে পাননি। তিনি বদলে যাচ্ছেন, কথাবার্তা যা বলার স্পষ্টভাবে বলছেন, ভাষাটাও শহুরে। তার মানে ইদানিং প্রচুর কথা বলছেন, নানা ধরনের লোকজনের সঙ্গে কথা বলছেন। সোবাহান বলল, আপনার কাছে এখন লোকজন আসে বোধহয়। আসে না? আসে কেউ কেউ। কি জন্য আসে? ধর্মের কথা শুনতে চায়, পরকালের কথা শুনতে চায়। পরকালের কথা আপনি জানেন? যা জানি তাই বলি। সারাদিন কি ধর্মকর্ম করেন? আরে না, আমি সংসারী মানুষ, এত সময় কই। ভাবভঙ্গি তো সেরকম দেখি না। ফরিদ আলী প্রসঙ্গ বদলাতে চেষ্টা করলেন, হালকা গলায় বললেন, তোর এখানে বড় গরম। হুম। নীলগঞ্জেও গরম, তবে সন্ধ্যার পর আম গাছটার নিচে বসি, বেশ বাতাস, ভালোই লাগে। লোকজনদের বানি টানি যা দেন সব আম গাছের নিচে বসেই দেন? ফরিদ আলী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনসুর সাহেবকে বাড়িওয়ালা বলা ঠিক না, কারণ তিনি বাড়িওয়ালা নন, বাড়ি সরকারের। মনসুর সাহেব ফুড ইন্সপেক্টর হিসাবে একটা পরিত্যক্ত বাড়ি কিভাবে যেন পেয়ে গেছেন। ইদানিং তিনি এ বাড়িটিকে নিজের বাড়ির মতো দেখেন। সরকার এইসব বাড়ি নাকি এলিটদের মধ্যে বিক্রি করবেন, এরকম গুজব শোনা যাচ্ছে। তবে যাদের দেওয়া হবে তাদের শহীদ পরিবার কিংবা মুক্তিযোদ্ধা হতে হবে। মনসুর সাহেব এর কোনো দলেই পড়েন না, তবুও তিনি বহু হাঙ্গামা করে কিছু সার্টিফিকেট জোগাড় করেছেন, যার ভাবার্থ হচ্ছে তার বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের লুকিয়ে থাকার একটি আদর্শ স্থান। তিনি নিজের জীবন বিপন্ন করে তার ঘরে বিস্ফোরক লুকিয়ে রাখতেন। এ করতে গিয়ে মে মাসে তিনি গ্রেফতার হন এবং ৮ দিন সীমাহীন নির্যাতনের শিকার হন। তার বাপাটি প্রায় অকর্মণ্য হয়ে পড়ে। এসব সার্টিফিকেটের কপি তিনি সরকারের কাছে জমা দিয়েছেন। সেক্রেটারিয়েটে তার ধরাধরির কোনো লোক নেই। এজন্যে কাগজপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নাড়াতে তার প্রচুর পরিশ্রম হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে। মাসে ২-৩ দিন তিনি সেক্রেটারিয়েটে সারাদিন কাটান। এক অফিস থেকে অন্য অফিসে যাওয়ার সময় পা টেনে টেনে হাঁটেন। খুবই আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আজকাল সত্যি সত্যি বা পায়ে তিনি জোর পান না, পাটা যেন অচল হয়ে পড়েছে। তাতে কিছু আসে যায় না, আসল কথা বাড়িটার বন্দোবস্ত নেওয়া। একতলা বাড়ি, দোতলায় ২টি ঘর তোলা শুরু হয়েছিল, শেষ হয়নি। তিনি ইচ্ছা করলে শেষ করে ভাড়া দিতে পারেন, কিন্তু তার সাহসই কুলায় না। ভাড়াটেরা একটা ঝামেলা করতে পারে, হয়তো দেখা যাবে ভাড়াটেরা একটা শহীদ পরিবার, তারা সরকারের কাছ থেকে অ্যালটমেন্ট জোগাড় করে ফেলবে। ৩ ঝামেলা। বাইরের একটা ঘর তিনি জলিল সাহেবকে ভাড়া দিয়েছেন, চেনা লোক। সে এবার আরেকজনকে নিয়ে এসেছেন। মাসের শেষে ১৫০ টাকা আসছে, এমন কিছু বড় অ্যামাউন্ট না, কিন্তু ২টি পুরুষ মানুষ থাকলে মনের মধ্যে সাহস থাকে। পরিত্যক্ত বাড়িগুলির নানা ফ্যাকরা, হুটহাট করে পার্টি বের হয়ে পড়ে।
যারা দাবি করে এই বাড়ি তাদের কেনা, দখল নিতে আসে। তবে এ বাড়ি নিয়ে তেমন কিছু হয়নি, সবকিছু খুব সহজভাবে এগুচ্ছে। তবু একটা অশান্তি থাকেই, সবসময় ভয় হয় শেষ পর্যন্ত একটা কিছু ঝামেলা লেগে যাবে। মনসুর সাহেব, আসেন। আসেন ভাই, আসেন। তিনি হাসি মুখে দরজা খুলে দিলেন। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ফরিদ আলী ইতস্তত করতে লাগলেন, কারণ ঘরে শাড়ি পরা একটি অল্পবয়স্কা মেয়ে বসে আছে। ও হচ্ছে জুথি, আমার শ্যালিকা। জুথি, সালাম করো। জুথি সালাম আলাইকুম বলে বিব্রত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। পা ছুঁয়ে সালাম করো, এইসব শিখিয়ে দিতে হয়? মেয়েটি ফ্যাকাশে হয়ে গেল। ফরিদ আলী গম্ভীর গলায় বললেন, না না, সালাম করতে হবে না, পা ছুঁয়ে সালাম করা ঠিক না, এতে মাথা নিচু করতে হয়। আমরা মুসলমানরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করি না। জ্যোতি তাকিয়ে রইল। মেয়েটা সুন্দর, তবে বড় রোগা, দেখলেই মনে হয় অসুস্থ। ফরিদ আলী বললেন, তুমি কি পড়ো? জবাব দিলেন মনসুর সাহেব। মেট্রিক পাশ করে বসে আছে, 3rd ডিভিশনে পাশ করেছিল, কলেজে ভর্তি করতে পারি নাই। 2nd ডিভিশন ছাড়া কোনো কলেজ নেয় না। বিয়ে দিয়ে দিব, ছেলে খুঁজছি। আমার শ্বশুর শাশুড়ি নাই, আমি গার্জিয়ান। জুথি, যাও, খাবার টাবার দিতে বলো, দাঁড়িয়ে আছো কেন? মনসুর সাহেব অকারণে রেগে গেলেন। ফরিদ আলী বললেন, আপনার বাড়ি খুব সুন্দর, ভেতরে অনেক জায়গা মনে হয়। তা জায়গা আছে, তবে বাড়ি এখনো আমার হয় নাই, চেষ্টা করছি কেনার, 1000 রকমের ফ্যাকরা। তাই নাকি? আর বলেন কেন, আপনারা সুফি মানুষ, দুনিয়ার হালচাল তো জানেন না। মনসুর সাহেব দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত বাড়ি সম্পর্কে বলতে লাগলেন। ফরিদ আলী তাকিয়ে রইলেন আগ্রহ নিয়ে। সেক্রেটারিয়েটের চেয়ার টেবিল পর্যন্তগুলি টাকা খায়। এইসব কিয়ামতের নিশানা, কিয়ামতের আগে আগে পৃথিবী থেকে আল্লাহ পাক সমস্ত সৎ মানুষ তুলে নিবেন। মা তার ছেলেকে বিশ্বাস করবে না, স্ত্রী বিশ্বাস করবে না স্বামীকে। মনসুর সাহেব ধর্মীয় আলোচনায় বিশেষ উৎসাহ দেখালেন না, তাকিয়ে রইলেন ভাবলেশীন চোখে। খাবার দাবার জুথি নিয়ে এলো, ঘরে কোনো কাজের লোক নেই, জুথিকেই বারবার আসা যাওয়া করতে হচ্ছে। ডালের বাটি আনার সময় খানিকটা ডাল ছলকে পড়ল। মনসুর সাহেব ধমকে উঠলেন, দেখে শুনে হাঁটো, অন্ধ নাকি? একটা কাজও ঠিক মতো হয় না। ফরিদ আলী বললেন, আপনার স্ত্রী কোথায়? ও অসুস্থ, শুয়ে আছে। অসুখ বিসুখের মধ্যে ঝামেলা করলেন কেন? অসুখ বিসুখ লেগেই আছে, ওটা বাদ দেন। একটি শালি আপনার? জি না, 3 জন, 2 জনকে বিয়ে দিয়েছি, এটিই বাকি। শালি পার করতে গিয়ে মেরুদণ্ড ভেঙে গেছে, বুঝলেন? ফরিদ আলী অস্বস্তি বোধ করতে লাগলেন। মেয়েটি দাঁড়িয়ে আছে পাশেই, এটা সেটা এগিয়ে দিচ্ছে। দেখেন না ভাই, একটা ছেলে জোগাড় করতে পারেন কিনা? কিছু খরচপাতি করব, উপায় কি বলেন? ফরিদ আলী তাকালেন মেয়েটির দিকে। এ জাতীয় কথাবার্তা শুনে বোধহয় অভ্যাস আছে। সে দাঁড়িয়ে আছে চুপচাপ। মেয়েটা সুন্দর, তবে রোগা, বেশ রোগা। মনসুর সাহেব ক্লান্ত গলায় বললেন, একটু দেখবেন, আমার খুব উপকার হয়। জি, আমি দেখব। ছেলে ভালো হলেই হবে, আর কিছু লাগবে না। ভদ্র ফ্যামিলির ভদ্র ছেলে, ব্যাস, আর কোনো ডিমান্ড নাই। আমি দেখব। ফরিদ আলী আবার তাকালেন মেয়েটির দিকে। বাচ্চা মেয়ে, মিষ্টি চেহারা,
বড় মায়া লাগে। ফরিদ আলী ভাত মাখতে মাখতে বললেন, আমার ছোট ভাইকে কি আপনার পছন্দ হয়? ও বিএ পাশ করেছে। চাকরি বাকরি অবশ্যই এখনো কিছু পায় নাই। বলেই তিনি তাকালেন মেয়েটির দিকে। মেয়েটি খুবই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। পছন্দ হলে আমাকে বলবেন, কালকের মধ্যে বলবেন। আমি পরশুদিন সকালে চলে যাব। সে বিয়ে করতে রাজি হবে? আমি বললে হবে। ফরিদ আলী খাওয়া শেষ করে উঠে দাঁড়ালেন। মেয়েটি তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। খুব ভালো খেলাম ভাই, শুকুর আলহামদুলিল্লাহ। মনসুর সাহেব ধমকে উঠলেন, জুথি, হাত ধোয়ার পানি দাও, দাঁড়িয়ে আছো কেন? জুথি যেমন দাঁড়িয়েছিল তেমনই রইল, নড়ল না। এই প্রথম বোধ হয় তার দুলাভাইয়ের কথার অবাধ্য হল। ভেতরে থেকে মেইলি গলায় ডাকল, জুথি, ও জুথি। জুথি নিঃশব্দে ভেতরে চলে গেল। আপনার স্ত্রীর কি অসুখ? মনসুর সাহেব বিরক্তিতে ভুরু কুঁচকালেন। মাথা খারাপ, মাথার দোষ। তাই বুঝি? জি, খুব অশান্তিতে আছি। কথাটা বলেই মনসুর সাহেবের মনে হলো এটা ঠিক হলো না। তিনি শুকনো গলায় বললেন, তবে ভাই বংশগত নয়। টাইফয়েডের পর এরকম হয়েছে। তাদের বংশে পাগল নাই। অসুখ বিসুখের উপর মানুষের হাত নাই। পান খাবেন ফরিদ সাহেব? জি না, পান তামাক কিছু খাই না। সুফি মানুষ আপনারা। মনসুর সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ শোনা যেতে লাগলো। বড় বিরক্তিকর ব্যাপার। মনসুর সাহেব গলা খাকারি দিলেন। কোনো লাভ হলো না। কান্নার শব্দ বাড়তে লাগলো। ফরিদ আলী বসে আছেন চুপচাপ, যেন তার উঠবার কোনো তাড়া নেই। বসে থাকবার ভঙ্গি দেখে মনে হচ্ছে সহজে উঠবেন না। ফরিদ সাহেব? জি। রাত কত হয়েছে? জানি না, আমার কাছে ঘড়ি নাই। মনসুর সাহেব বিরক্তিতে ভুরু কুঁচকালেন। এই লোক সহজ ইঙ্গিতও ধরতে পারছে না। খাল কেটে কুমির আনা একেই বলে। দিব্যি পা উঠিয়ে চেয়ারে বসে আছে। অবিবেচক মানুষের সংখ্যা পৃথিবীতে এত বেশি কেন? মনসুর সাহেব কর্কশ গলায় বললেন, জুথি, পান দিতে হবে না? ফরিদ আলী বললেন, পান আমি খাই না। আপনার জন্যে না, আমার নিজের জন্যে। ও আচ্ছা। ফরিদ আলী আবার নিঃশব্দ হয়ে গেলেন। তিনি কি আজ সারা রাতি এভাবে বসে কাটাবেন? জ্যোথি ঘুমোতে যায় অনেক রাতে। এ বাড়িতে কোনো কাজের লোক নাই। রান্নাঘর গুছিয়ে উঠতেই অনেক সময় লেগে যায়। সে দ্রুত কিছু করতে পারে না। তার ওপর তার পরিষ্কারের বাতিক আছে। সবসময় মনে হয় ঠিকমতো ধোয়া হল না বুঝি। প্লেটের কোথাও বুঝি সাবানের ফেনা লেগে আছে। আজও সব কাজ সারতে সারতে রাত 1টা বেজে গেল। জ্যোথি ঘুমোতে যাওয়ার আগে একবার খোঁজ নিতে গেল মনসুর সাহেবের কিছু লাগবে কিনা। মনসুর সাহেবের অনিদ্রা রোগ আছে। তিনি অনেক রাত পর্যন্ত জাগেন। আজও জেগেছিলেন। জ্যোতিকে ঢুকতে দেখে চোখ তুলে তাকালেন। দুলাভাই, কিছু লাগবে? না, কিছু লাগবে না। ঘুমাও নাই এখনো? জ্যোতি সরু চোখে তাকিয়ে রইল। মনসুর সাহেবের গলার স্বর অনেকখানি নেমে গেছে। জ্যোতি অস্বস্তি বোধ করতে লাগল। মাঝে মাঝে মনসুর সাহেব এরকম নরম স্বর বের করেন। সেটা হয় মধ্যরাতের দিকে। জ্যোতি? জি। তোমার আপা ঘুমাচ্ছে নাকি? জি। আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, বুঝলে জ্যোতি? সংসার করা কাকে বলে জানলামই না। জ্যোতি উঠে দাঁড়ালো। মনসুর সাহেব বললেন, বসো না আর একটু।
জুথি দাঁড়িয়ে রইল। কি করবে সে বুঝতে পারছে না। দুলাভাই অন্যরকম ভাবে তাকাচ্ছেন। রাত হয়ে গেছে, আমি যাই দুলাভাই। জুথি ঘুমায় তার বড় বোন কদমের সঙ্গে। মনসুর সাহেব তার স্ত্রীর সঙ্গে ঘুমান না, সোজাসুজিই বলেন, মাথার ঠিক নাই তার, কোন সময় কি করবে ঠিক আছে? হয়তো ঘুমের মধ্যেই চোখ গেলে দিবে, তখন? তার ভয়টা অমূলক। কদমের অসুস্থতা সে পর্যায়ের নয়। সে প্রায় সময় কাঁদে এবং বাকি সময়টা সিডেটিভের কল্যাণে ঘুমায়। জুথি এসে ডাকল, আপা, ঘুমিয়েছ? না। খিদে লেগেছে, কিছু খাবে? না। মাথায় হাত বুলিয়ে দেব আপা? দে। জুথি বাতি নিভিয়ে কদমের পাশে এসে বসল। চুল টেনে টেনে দিতে লাগলো। কদম বলল, দাড়িওয়ালা লোকটা কে, কি জন্য এসেছিল? দাওয়াত খেতে এসেছিল। দাওয়াত খেতে এলো কেন? জুথি জবাব দিল না। কদমও জবাবের অপেক্ষা করল না, ঘুমিয়েও পড়ল না। জুথির ঘুম আসছিল না। সে অনেক রাত পর্যন্ত জেগে রইল। বারান্দায় দুলাভাই হাঁটাহাঁটি করছেন। তিনি একবার দরজার পাশে এসে ডাকলেন, জুথি, জুথি। জুথি জবাব দিল না। বেশ গরম, তবুও সে একটা কাঁথা মাথা পর্যন্ত টেনে দিল। তার মনে হলো সেও বোধহয় আপার মতো একসময় পাগল হয়ে যাবে। এটা তার প্রায়ই মনে হয়। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস অরণ্যর প্রথম পর্ব। খুব শীঘ্রই উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। উপন্যাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।